আসলে পিলখানা নিয়ে ব্যর্থতার একটা মূল কারণ হচ্ছে যে সবাই মনে করতেছে যে বিডিআর পরিবার শুধুমাত্র তারা চাকরির জন্য এখানে আসছে, কিন্তু মূল যে বিষয়টা বিডিআররা এখন পর্যন্ত চাচ্ছে যারা 57 জন অফিসারকে হত্যা করেছে সর্বপ্রথম প্রকৃত অপরাধীকে বাহির করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। তারপর হচ্ছে যারা এই পিলখানা ইস্যুতে সত্য প্রকাশ হয়ে যাবে বা বিভিন্ন ধরনের এভিডেন্স যারা জানতো তাদেরকে নিরীহ বিডিআর সদস্যদেরকে ফেসেস হাসিনা গলা টিপে জেলখানায় রাখা হয়েছে, তাদেরকে যে মুক্তি, তাদের মুক্তির বিষয়টা তারা চাচ্ছে। আর তৃতীয় যে বিষয়টা 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা একটি বাহিনীকে ধ্বংস করে দেয় এবং সীমান্ত নীতি যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত সালে পাখির মতো গুলি করে বাংলাদেশের জনগণকে মারার যে সংস্কৃতি, এটা কিন্তু বর্ডার গার্ড বিজিবির মাধ্যমে আমরা দেখতে পাইছি। ইতিপূর্বে কোনোদিনও বিডিআরের সময় আমরা এই ধরনের নীতি বা এই ধরনের কার্যক্রম বিএসএফ থেকে আমরা দেখতে পাইনি। কারণ হচ্ছে যে বিডিআরের নীতি ছিল সীমান্ত সার্বভৌমত্বের বিষয়ে প্রতিটি ইঞ্চি মাটির রক্ষার ক্ষেত্রে যদি বিএসএফ যদি আমাদেরকে আগ্রাসন চালানোর চেষ্টা করে, প্রতিটি আগ্রাসনের জবাবে প্রতিটি বুলেটের বিপরীতে 10টি বুলেটের তাদের হুঙ্কার ছিল, এখন নাই। আর পরবর্তীতে বিডিআরকে ধ্বংস করার মাধ্যমে 2018 সালে হাসিনা একটি নির্বাচন করে, ওই নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স ছিল বিজেপি, এবং ওই বিজেপি দিয়ে দিনের ভোটকে রাতে করার সাহস করেছে। কারণ হচ্ছে যে এই বিজেপিতে যারা নিয়োগ পেয়েছিল তৎকালীন হাসিনার সময়, তারা সবাই ছিল যুবলীগের, ছাত্রলীগের এই গুন্ডা বাহিনী দিয়ে। তাই এই গুন্ডা বাহিনী দিয়ে যে এই নির্বাচন করার মতো সক্ষমতা এবং যে দুঃসাহস তা দেখানোর মতো দুঃসাহস পেয়েছিল। আমি সর্বশেষ এবং প্রথম যে বিষয়টা, এটা আপনাকে স্পষ্ট করি, জাতিকে স্পষ্ট করি, আমরা সর্বপ্রথম প্রত্যেকটা খুন হওয়া অফিসারের রক্তের বদলা চাচ্ছি। আমরা প্রত্যেকটা খুন হওয়া বিডিআর সদস্যের খুনের বদলা চাচ্ছি, আমরা ন্যায় বিচার চাচ্ছি, আমরা ইনসাফ চাচ্ছি। যা চাওয়ার কথা ছিল শহীদ পরিবারগুলো, তা চাচ্ছি আমরা নিরীহ অভিভাবকহীন বিডিআর পরিবার। তা আমি মনে করতেছি আমাদের এই আন্দোলনের পাশে আমরা যে আজ 10 দিন যাবৎ আন্দোলন করতেছি ইনসাফের জন্য, প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনার জন্য, প্রত্যেকটা অফিসার ফ্যামিলির উচিত ছিল আমাদের এই আন্দোলনে এসে তারা প্রকৃত পক্ষে অপরাধীকে আইনের আওতায় আনার জন্য যেই ধরনের কর্মসূচি দেওয়া দরকার, যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, তারা আমাদেরকে সাহায্য করবে। কিন্তু সাহায্যের পরিবর্তে তারা আমাদেরকে মনে করতেছে যে আসলে যে ইটবাট যে বিষয়গুলো এখানে আছে, তারা এখানে ফুল স্টপে যাচ্ছে কোনো অদৃশ্য কোনো শক্তির হুমকিতে। তাই যদি অদৃশ্য হুমকি যদি মোকাবেলা করতে হয়, সর্বশক্তি নিয়ে মোকাবেলা করতে হয়, যা জুলাইও আমরা দেখতে পাচ্ছি। তাই অফিসার এবং সৈনিক উভয় পরিবারকে এক জায়গায় এক কাতারে এসে এই হত্যাকারীদেরকে বাহির করতে হবে এবং নিরপরাধ যারা আছে তাদেরকে সসম্মানে মুক্তি এবং চাকরিতে পূর্ণ বহালের ব্যবস্থা করতে হবে। আসলে জুলাইটা ভাগ হওয়ার বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানে যদি ছাত্রদল যে পরিমাণ অংশগ্রহণ করেছে, ছাত্রদলের যে অংশীদারিত্ব, তা দেখা গেছে যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম জাতীয় ছাত্র শক্তি, তারা মানতে রাজি না। আবার শিবিরের যে কার্যক্রম, তা ছাত্রদল মানতে রাজি না। মেনে নেওয়ার যে সংস্কৃতি বা আমাদেরকে ভ্রান্তিত্বপূর্ণ যে একটি আমরা যে আন্দোলন, এই আন্দোলনের জায়গায় যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা যখন রাজনীতিতে জড়ায় যায়, তখন সবাই সবার আন্দোলনের যে বিষয়গুলো, এগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু আমরা কিন্তু কে ছাত্রদল, কে ছাত্র শিবির, কে জনতা ইসলাম, কে হেফাজত, এই প্রশ্নেই কিন্তু আমরা জুলাইয়ে আন্দোলন করি নাই। আমরা জুলাইয়ে আন্দোলন করেছি যে আমাদের জন্য ইনসাফ ছিল না, আমাদের জন্য ন্যায় বিচার ছিল না। রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। রাষ্ট্রকে বিদেশি শক্তির কাছে তারা পরাজিত শক্তির
মানে বিদেশি নীতির কাছে তারা মাথা নত করে ফেলতেছে। এই শক্তিগুলোকে আমরা স্টাবলিশ করার জন্য, সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য কিন্তু জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানে প্রত্যেকজন মানুষের যে অংশীদারিত্ব, এই অংশীদারিত্বকে সমানভাবে না দেখাই হচ্ছে যে আমরা এই জুলাইয়ের বাটরা বা দোকান যাই বলি এটা হয়ে উঠছে। কিন্তু মূলত আমরা যদি এই প্ল্যাটফর্মটাকে অরাজনৈতিক প্ল্যাটফর্মে রেখে দিতে পারতাম এবং বাংলাদেশ গঠনের জন্য গঠনমূলক একটি সংস্থা রেখে দিতাম, তাহলে আমরা আজকে এই প্রশ্নের সম্মুখীন হতাম না।